পিকে টিউটোরিয়াল হাব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই। প্রিয় দর্শক, তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি, তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে। তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরও এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে। তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ভূগোল বিষয় নিয়ে আজ আলোচনা শুরু করব। দ্বিতীয় সেমিস্টারে তোমাদের ভূগোলের লিখিত পরীক্ষা হবে 35 নম্বরের। এই 35 নম্বর পরীক্ষায় যে অধ্যায়গুলো তোমাদের পড়তে হবে এবং সেখান থেকে তোমাদের কত নম্বরের প্রশ্ন আসবে সেগুলো আমি প্রথমে আলোচনা করে দেব। তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয় এর মধ্যে ইউনিট আছে 4টি। সেগুলি হলো সমস্থিতির ধারণা, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া, আবহাওয়া ও জলবায়ু এবং বায়ুমণ্ডল। এই 4টি ইউনিট থেকে তোমাদের 15 নম্বরের মোট প্রশ্ন আসবে। এই মোট 15 নম্বরের প্রশ্নের মধ্যে 2 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে, 3 নম্বরের প্রশ্ন দুটো লিখতে হবে এবং একটা 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ এই অংশ থেকে তোমাদের ইউনিট আছে 4টি। সেগুলি হলো দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ, তৃতীয় স্তরের ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের ক্রিয়াকলাপ এবং পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ। এই 4টি ইউনিট থেকে মোট 12 নম্বর প্রশ্ন আসবে। 12 নম্বর প্রশ্নের মধ্যে 3 নম্বরের দুটো উত্তর লিখতে হবে, 2 নম্বরের 3টে উত্তর লিখতে হবে এবং ভারতের ভূগোল এই অংশ থেকে তোমাদের 3টে ইউনিট করতে হবে। ভারতের জলবায়ু, ভারতের অরণ্য এবং ভারতের প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। এই 3টে ইউনিট থেকে মোট 8 নম্বরের প্রশ্ন থাকবে, যার মধ্যে 2 নম্বরের থাকবে একটি এবং 3 নম্বরের থাকবে দুটি। এই হচ্ছে তোমাদের 35 নম্বরের পরীক্ষার প্রশ্নের ধরন। আজকে আমি তোমাদের এই প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, যার প্রথম ইউনিট সমস্থিতির ধারণা বা কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি নিয়ে আলোচনা শুরু করব। কোনো একটি নির্দিষ্ট স্থানে বা অক্ষাংশে অভিকর্ষের মান যেমন হওয়া উচিত এবং ওই স্থানের সমীক্ষা করে অভিকর্ষের যে মান পাওয়া যায়, অর্থাৎ প্রকৃত অভিকর্ষের মান, এই দুটি মানের মধ্যে যে পার্থক্য লক্ষ্য করা যায় তাকেই বলা হয় অভিকর্ষজ অসঙ্গতি বা অভিকর্ষ বিচ্যুতি। ভারসাম্যের ভিত্তিতে ভূত্বকের বিভিন্ন অংশ, যার মধ্যে রয়েছে পাহাড়, পর্বত, মালভূমি, সমভূমি, এগুলি অবস্থান করছে। আর এই কথাগুলো বোঝানোর জন্যই আইসোস্ট্যাসি কথাটি প্রথম ব্যবহার করেছিলেন আমেরিকার ভূতত্ত্ববিদ ডাটন 1889 সালে। তিনি দুটি গ্রিক শব্দ যথাক্রমে আইসস, যার অর্থ সমান বা ইকুয়াল, এবং স্ট্যাসিস, যার অর্থ নিশ্চল বা স্ট্যান্ডিং স্টিল, এই দুটোকে মিশিয়ে ইংরাজিতেই আইসোস্ট্যাসি কথাটি ব্যবহার করেছিলেন, যার বাংলা হলো সমস্থিতি। অর্থাৎ পৃথিবীর উপরিভাগে অবস্থিত বিভিন্ন ধরনের ভূমিরূপগুলি নিজেদের মধ্যে এক বিশেষ ভারসাম্য বজায় রেখে অবস্থান করছে। এইভাবে পৃথিবীর ভূমিভাবে উত্থিত এবং নিমজ্জিত অংশের মধ্যে ভারসাম্য বজায় রাখার ঘটনাকে বলা হয় আইসোস্ট্যাসি বা সমস্থিতি। অবশ্য পরবর্তীকালে ভূপৃষ্ঠে অভিকর্ষজ অসঙ্গতির কারণ খুঁজতে গিয়ে ভূত্বকের পদার্থসমূহ কিভাবে বণ্টিত আছে সে সম্পর্কে গবেষণা চলতে থাকে। ওই সময় সমুদ্রপৃষ্ঠ থেকে বিভিন্ন উচ্চতায় অবস্থিত পর্বত, মালভূমি এবং সমভূমির তলদেশে পদার্থ সমূহগুলি কি অবস্থায় অবস্থান করছে সেই সম্পর্কে দু রকমের ধারণা বা তত্ত্ব পাওয়া যায়। সেগুলি হলো এইরির তত্ত্ব এবং প্রাটের তত্ত্ব। এই স্যার জর্জ এইরির সমস্থিতি তত্ত্বের ভিত্তির
কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, 1855 সালে প্রথম পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূখণ্ডগুলির উচ্চতা এবং ঘনত্বের পার্থক্যের সঙ্গে নিচের অ্যাস্থেনোস্ফিয়ারের সম্পর্ক এবং ওই ভূখণ্ডগুলির ভারসাম্য অবস্থায় দাঁড়িয়ে থাকার বিষয়ে তার মতামত প্রকাশ করেছিলেন। তার এই তত্ত্বটি পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্যার জর্জ এইরির সমস্থিতির যে তত্ত্ব, এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি তোমাদের এই এইরির তত্ত্ব এবং স্যার জন হেনরি প্র্যাটের সমস্থিতির তত্ত্ব, এই দুটো প্রশ্ন নিয়েই আলোচনা করব। স্যার জন হেনরি প্র্যাটের সমস্থিতি তত্ত্বের ভিত্তি সম্পর্কে বলা যায়, স্যার জর্জ এইরির সমস্থিতি সম্পর্কীয় তত্ত্ব প্রকাশিত হওয়ার প্রায় 4 বছর পর, অর্থাৎ 1859 সালে গণিতবিদ এবং ধর্মযাজক J.H. প্র্যাট পর্বত মালভূমি সমভূমি প্রভৃতি ভূখণ্ডের ভারসাম্যের বিষয়ে একটি নতুন তত্ত্ব প্রকাশ করেছিলেন। জর্জ এভারেস্টের নেতৃত্বে উত্তর মধ্য ভারতের কালিয়ানা ও কালিয়ানপুরে যখন নক্ষত্রের উন্নতিকোণ পরিমাপ করা হয়েছিল, সেই সময় যে অভিকর্ষজ অসঙ্গতি ধরা পড়েছিল, তারই পরিপ্রেক্ষিতে প্র্যাট তার এই তত্ত্ব প্রকাশ করেছিলেন। প্র্যাটের এই মূল্যবান তত্ত্ব প্রতিবিধানের নিয়মের ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তাহলে প্র্যাটের তত্ত্বটি প্রতিবিধানের নিয়মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং এইরির তত্ত্বটি পদার্থের ভাসমানতার ধর্মের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছিল। সীমাটোজেনি বলতে বোঝানো হয়, প্রখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী লেস্টার কিং তার মতে প্রাকৃতিক শক্তির কার্যের ফলে পার্বত্য ভূমি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয় এবং ক্ষয়জাত পদার্থসমূহ পাশের সমুদ্র তলদেশে সঞ্চিত হতে থাকে। এর ফলে সঞ্চিত পদার্থের ভারে যখন সমুদ্রের তলদেশ ক্রমশ নিচু হয়ে যায়, তখন পার্বত্য ভূমি হালকা হওয়ায় ক্রমশ উঁচু হয়ে ওঠে। এইভাবে চাপের হ্রাস বৃদ্ধি হয় বলে এই সময় ওখানকার ভূগর্ভের উত্তপ্ত তরল পদার্থসমূহ অবনমিত সমুদ্র তলদেশের নিচ থেকে হালকা পার্বত্য ভূমিরূপের নিচের দিকে প্রবাহিত হয়, যার ফলে পার্বত্য ভূমি একটু একটু করে উঁচু হতে থাকে এবং সমুদ্র তলদেশে অবনমিত হয়। এইভাবে ক্ষয়ের সাথে সাথে পার্বত্য ভূমিরূপের উত্থানকেই বিখ্যাত ভূমিরূপ বিজ্ঞানী সীমাটোজেনি নামে অভিহিত করেছিলেন। এই ভূমিরূপ বিজ্ঞানীর নাম ছিল লেস্টার কিং। তত্ত্বীয় অভিকর্ষ বলতে বোঝায় পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষের মান অক্ষাংশের ওপর নির্ভর করে থাকে। পৃথিবীকে একটি ডিম্বাকৃতি বা ইলিপসয়েড কল্পনা করে পৃথিবী পৃষ্ঠের বিভিন্ন স্থানের অভিকর্ষের মান তাত্ত্বিকভাবে গণনা করা হয়ে থাকে, আর এই মানকেই বলা হয় তত্ত্বীয় অভিকর্ষ বা থিওরিটিক্যাল গ্র্যাভিটি। এই সমস্থিতি তত্ত্বের প্রমাণসমূহের কথা বলতে গেলে বলা যায়, ভূপৃষ্ঠের কোথাও বোঝার সঞ্চয় বা অপসারণ ঘটলে যেখানে ভূমির অবনমন বা উত্থান ঘটে থাকে, সেগুলো কিন্তু লক্ষ্য করা গিয়েছিল। এই ক্ষেত্রে উদাহরণ হিসেবে বলা যায়, হিমযুগে বাল্টিক সাগর তীরবর্তী দেশগুলিতে পুরু বরফে ঢেকে গিয়েছিল। তারপর কয়েক হাজার বছর আগে হিমযুগের অবসানের পর ওই বরফ গলে যাওয়ার ফলে যে ভার বা বোঝার লাঘব হয়েছিল, সেই কারণে ওখানকার বিশেষ করে সুইডেন এবং ফিনল্যান্ডের ভূমি প্রায় 270 মিটার উঠেছে। এই একই কারণে কানাডার দক্ষিণ পূর্ব অংশে এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মেইন রাজ্যে ভূমির ব্যাপক উত্থান ঘটেছিল। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিমাংশে বনভিল হ্রদের জল অপসারিত হওয়ার পর সেখানকার ভূমির সমস্থিতিক উত্থান ঘটেছিল। এই বোঝা সঞ্চয়ের ফলে যে ভূমির অবতরণ ঘটেছিল, তার প্রমাণ হলো কলকাতা সংলগ্ন গঙ্গা বদ্বীপ অঞ্চল। এখানে সমুদ্রপৃষ্ঠ থেকে কয়েকশো ফুট নিচে পলিস্তরের মধ্যে কাঠের টুকরো, স্থলচর প্রাণীর হাড় প্রভৃতি পাওয়া গেছে। আর এই সমস্ত কিছু থেকেই প্রমাণিত হয় যে পলিস্তরের ভারে এই অঞ্চলটির অবনমন ঘটেছিল। আর এই রকম একই ধরনের ঘটনা ইটালির পো নদীর বদ্বীপেও লক্ষ্য করা গিয়েছিল, যার ফলে কিন্তু সেখানেও অবনমন ঘটেছিল বদ্বীপগুলির। আজকে আমি
এই সমস্ত কিছু ধারণা বা কনসেপ্ট অফ আইসোস্ট্যাসি এই অধ্যায়ে বেসিক বা সাধারণ যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করলাম। এর পরবর্তী ভিডিওয় আমি স্যার জর্জ এইরি এবং J.H. প্র্যাটের তত্ত্বগুলো নিয়ে আলোচনা শুরু করব। তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে, শেয়ার করে দেবে। আমার চ্যানেল নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো। তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।